নির্বাচন একটা সর্বোচ্চ রাজনৈতিক লড়াই। এখানে যে নৈতিকতা, মরালিটি, আমরা দেশের 140 কোটি মানুষের তাদের জন্য আগামী দিনের সরকার তৈরি করার জন্য নির্বাচন, প্রায় 100 কোটি ভোটার ভোট দেয়। তাহলে সেই জায়গায় সর্বোচ্চ মানে এই স্বচ্ছতা এবং সততা, এটা অবশ্যই নাগরিক আশা করি। তো আমি সুদীপ বাবু যে বিষয়টা এখানে বললেন, আমি তার কতগুলো প্রমাণ দিচ্ছি এখানে। যে আজকেই দুপুর 12:29 আমি ভোটার সার্ভিস পোর্টাল, এটা পাবলিক ডোমেইনে আছে, আপনারাও এই গুগলে গিয়ে ইসিআই ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে কীর্তি দেবী সিং, তার যে ইলেকট্রাল রোল সেটাই অরিজিনাল, তার ইলেকট্রাল অরিজিনাল 36 কোটি। ওখান থেকে সার্টিফাই কপি এনে তিনি এখানে ভোটে লড়তেই পারেন, যেরকম নাগরিকই পান। সেখানে লেখা আছে কীর্তি দেবী সিং, এটা কোনো কোথাও নেই। আপনাদেরকে সবাইকে আমি এনেছি, 15টা কপি আছে এখানে, 14টা নিতে পারেন। তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে এখানেও দেখুন যে এই আমাদের যে মানে এই যে এফিডেভিট, বিধানসভা কি লোকসভা, সর্বোচ্চ কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো তিনি 2018-এ সেখানে একটা এই বিধানসভার আসনে তিনি নির্দলকে লড়েছেন। সেখানে এফিডেভিট করার সময়তে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন দিয়েছেন 10th পাস, 10th পাসও লিখেছেন 10th, and that also in 1992। তাহলে 92-তে তোমার 10, ওটাই হাইয়েস্ট। আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি, এখানে দেখবেন। সেখানে 2024-এর এফিডেভিটে তিনি 2 বছর পেছনে গিয়ে বলছেন আমি SSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990। 4 বছর আগে আপনি বললেন 10th, আবার 4 বছর বাদে 2 বছর পেছনে দিয়ে আপনি বলছেন সেখানে SSLC পাস করতে মেঘালয়া বোর্ড। লরেটো কনভেন্টের কোনো উল্লেখই নেই। আমাদের যতটুকু জানা, লরেটো কনভেন্ট শিলংয়ের একটা খুবই পুরনো একটা প্রতিষ্ঠান। সে ব্রিটিশ আমল থেকে, যখন আনডিভাইডেড ইন্ডিয়ার সময়তে যখন ব্রিটিশরা এটাকে কি বলে এই তাদের বিশ্রামের বা এই গ্রীষ্মকালীন আবাস করে, তখন থেকে এই কনভেন্ট শুরু হয়েছিল এবং এটা ICSE বোর্ডের আন্ডারে। তো এটা কেন বললাম এই কারণ, যে আমাদের মানে নাগরিকত্ব প্রতিনিধিত্ব আইনে কোয়ালিফিকেশন কোনো একটা ক্রাইটেরিয়া না। তিনি যদি আরো কম যদি কোয়ালিফিকেশন হন বা বেশি হন, এতে এই নির্বাচনে দাঁড়ানোতে কোনো ইয়ে নেই। কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন এবং যে দলের চিহ্ন নিয়েছেন, ত্রিপুরামথা সুপ্রিমো তার ছোট ভাই বলেন she is my man, my family member, আমার ঘরের মানুষ, হ্যাঁ আমার ফ্যামিলির লোক। যদিও এই পরিবার বা বিদ্যুতের সম্পর্কে আবার তারা অন্য কথা বলেন অন্য জায়গায়। তো ত্রিপুরামথার বক্তব্যটা কি? আমরা ত্রিপুরাসা আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করার জন্য, ত্রিপুরাসা তার হিস্ট্রি, তার হেরিটেজ, তার গৌরব, তার লেগাসি, তার কালচার,
এটাকে রিপ্রেজেন্ট করানোর জন্যই আমরা লড়ছি। আমরা যদি এই পিঁপড়ামাথা শুধু তার সুপ্রিমো না, পিঁপড়ামাথার বড় নেতা, বাজারের নেতা, ছোট নেতা, এদের প্রত্যেকটা বক্তব্য শুনলে মনে হয় তারাই একমাত্র বিশুদ্ধ পিউরেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দি পিঁপড়াসা। তাদের জন্যই পিঁপড়াসাদের কালচার, হিস্ট্রি, এভরিথিং এটা বেঁচে আছে এবং ধরে রাখা যায়। ইপসু আপনাদের সেই পিঁপড়াসা প্রতিনিধি তিনি, হ্যাঁ, বিয়ে হতে পারে, আমি ওই অন্য রাজ্যে বিয়ে হওয়াটা আপত্তি এটা বলছি, যদিও তারা বলেন পিঁপড়ামাথা এবং এরকম কিছু সংগঠন ত্রিপুরাতে আছে যে নন ট্রাইবালদের সাথে ট্রাইবাল মেয়েদের বিয়ে হলে পরে ওই ট্রাইবাল মহিলা যাতে এসটি অধিকার থেকে বঞ্চিত হন, এই আওয়াজ তারা তুলেন। যেমন তুলেন খ্রিস্টান হলে পরে তাদেরকে রিলিজ করতে হবে। তো এই ভদ্র মহিলা তিনি সেখানে বিয়ে হয়ে গেছে ছত্তিশগড়ের, কোথায় উনি দেবর্মা, উনি তো দেবর্মা কালচার, দেবর্মা সংস্কৃতি, পিঁপড়াসা সংস্কৃতি ওটা অ্যাডপ্টই করে নেব। আমাদের বলার বক্তব্যই জানেন যে হ্যাঁ, তিনি আমাদের শেষ মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুরের নাতনি, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুরের এই মেয়ে। এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের যে ক্লেম, we are the only representative of the Piprasa, we are the champion for the Piprasa culture, its heritage, তো এখানে কোথায় এটাই আমাদের বলার প্রশ্ন যে এইভাবে আমাদের ত্রিপুরাজ্যের সরল সিধে মানুষ তাদের যে ভক্তি, তাদের ভালোবাসা, তাদের যে ইমোশনকে এইভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করা, দিস ইজ সামথিং এ ক্রাইম। এটা অনুচিত। এবং এইভাবে যে কোন নির্বাচনে দাঁড়িয়ে ভোট লওয়ার চেষ্টা, এটা আরেক ধরনের ফ্রড। এই সম্পর্কে ত্রিপুরাতে নির্বাচন মন্ডলী সতর্ক হওয়া দরকার। এরপর দ্বিতীয় ভাগে আমি যে কথা বলতে চাইছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, কর্মসূচি নিয়ে নানাভাবে আলোচনা হবে, সমালোচনা হবে। মোস্ট ওয়েলকাম। তার মধ্যে সততা অর্থাৎ বিবৃতি থাকা দরকার এবং তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকা দরকার। আমি একটা করে বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় সর্বত্র শুরু করেন মোদির আশা, মোদির বিশ্বাস, মোদির দিশা, মোদির নেশা। তো তার বাইরে ত্রিপুরার যে গত 6 বছর ধরে তারা শাসন করছে, মোদির সেই দিশা, মোদির সে আশা, মোদির সে নেশা, এই ত্রিপুরাজ্যের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক একটা রাজ্য মানে, একটা দেশ মানে শুধু কিছু পরিকাঠামো না, তার সাথে তার আত্মিক থেকে শুরু করে সবকিছুতেই একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন চাই। সেগুলো আছে, তার কোনো পরিসংখ্যান দিতে পারেন? গত 6 বছর বিজেপি সরকার আসার আগে এই ত্রিপুরাজ্যে এখানকার সোশিও ইকোনমিককে তার পরিস্থিতি, পজিশন কিরকম ছিল, তারপর থেকে কিভাবে তারা সে পরিবর্তন এনেছেন তার কোন ডেটা আছে? আর এটা বলার পরেই এরপরে বলছেন নাকি
ইন্ডিয়া ব্লকের কোনো ইস্যুই নেই, বিভ্রান্তি। বলছেন এখন আর ত্রিপুরাতে ভোটে কোনো কারচুপি হয় না, চুরি হয় না, ভোটে ডাকাতি হয় না। কখন হয়েছিল? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো কখন হয়েছিল? এখন হয় না বুঝলাম, তাহলে কখন হতো, কিভাবে হতো, তার কি নজির আছে? আর এটা আসতে গিয়ে বিগত দিনের কিছু ঘটনা, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো সরকার থাকার সময়তে কিছু যে আনওয়ান্টেড কিছু ইনসিডেন্ট হয়, আমাদের এগুলোতে অ্যাডমিট করতে কোনো অসুবিধা নেই। যেমন সেই বামফ্রন্ট সরকার সময়তেও, বা এখানে কংগ্রেস সরকার ছিল যখন কংগ্রেস যুব সৈনিক জোট সরকার সঙ্গে ছিল, কিছু আনওয়ান্টেড হয়েছে। বলছেন আমরা এগুলি রিওপেন করবো, মোস্ট ওয়েলকাম। আমি তো বলছি মোস্ট ওয়েলকাম, কিন্তু গত 6 বছর তোমাদের মনে পড়লো না, হঠাৎ করে এই নির্বাচনের সময় তোমার মনে পড়লো কেন? তাহলে সেই জায়গাতে আমি বলবো, তাহলে 1990 ইংরেজিতে এডিসি ইলেকশনে এই মোহনপুর আমাদের বর্তমান মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী যিনি, তার নির্বাচনী ক্ষেত্রে অরুণ দেব নামে একজন এডিসি ইলেকশনের সময়তে বুথের ভিতরে খুন হয়েছে। শুরু প্রথম জিজ্ঞাসাবাদ করা হোক সেখানকার তৎকালীন যুব কংগ্রেসের নেতা, যুব কংগ্রেস ছিলেন, হ্যাঁ, সেটাই আমি বলছি না, ওরা বুথের কথাই বলছে। তৎকালীন তখনকার যে যুব কংগ্রেস নেতা ছিলেন তিনি, তালুকদার ফেস, সেখান থেকে শুরু হোক। এবং আরো জানেন বীরচন্দ্র মনু, সেখানে 12ই অক্টোবর প্রতি বছরই আমরা শহীদ দিবস উদযাপন করি। এখন বিজেপি আসার পর বলছে না সিপিএম করতে পারবে না, তারাই করবে। ঘটনাটা কি? হ্যাঁ, ওই সময়তে কিছু ডিসগ্রান্টেড এলিমেন্ট ছিল, এই সমস্ত এলিমেন্ট এখন বিজেপির ঘর, এগুলোই এখন বিজেপির দেবতুল্য কার্যকর্তার আসলে তারা বসে আছে। তো আমরা মুখ্যমন্ত্রীর কথাগুলি বলছেন একটা আবেগ তৈরি করার জন্য আমরা এগুলি এই করব, কাকে উনি শাসাচ্ছেন? তাদের সে তদন্ত তাদের ঘরে ঢুকবে এবং সেই লোকগুলো এখন তাদের ঘরে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা আরো মারাত্মক, যে রতনলাল নাথ খুবই সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং রাজ্যের এখন আইনমন্ত্রীও বটে, আইনমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, কদিন আগে শিক্ষার খুব করে 12টা বাজিয়ে গেছেন। তো তিনি বলছেন যে আগামী জুন মাসের 4 তারিখে ফলাফলের পর এখন যিনি লিডার অপোজিশন আছেন তার পদ থাকবে, তারপর কংগ্রেস দলের 3 জন বিধায়ক আছেন, তার একজন থাকবে। আজকে কংগ্রেস দলের সেই 3 জন বিধায়ক তারা সর্বশক্তিতে ময়দানে নেমে আজকে ইন্ডিয়া ব্লকের প্রচার করছে। আজকে যারা অপোজিশন তারা বামপন্থী। আমাদের দেশের এই গণতান্ত্রিক ইতিহাস, সংসদীয় রাজনীতির ইতিহাসে বামপন্থী সাংসদ, বামপন্থী বিধায়ক, এদেরকে কোন ধরনের চাপের মুখে এদের পদ ত্যাগ করানো যায় না। তিনি বলে দিচ্ছেন অবলীলায়, এটা এক ধরনের থ্রেট, বা এটা দুর্গম হতে পারে। এই যে ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা এবং তার বাইরেও এগুলো কোথায় মাল এসছে, এগুলি কোথায় সামলাতে পারছে না, এই টাকাগুলো কিলবিল করছে না, এই টাকায় সব কিনে ফেলবেন, অন্য জায়গায় যেমন কিনছেন, অথবা অন্য উপায়ে বিরোধীদের সংখ্যা কমিয়ে দেবেন। এইভাবে একজন মন্ত্রী বলতে পারেন কি?
তারপর আমাদের নির্বাচন কমিশন, আমি গত পরশুদিন অনেকগুলো বিষয় নিয়ে চিঠি দিয়েছি কমিশনের কাছে। গত 3 সপ্তাহ 1 মাস ধরে আমরা কি লক্ষ্য করছি, ভারতের নির্বাচন কমিশন বলছেন সমস্ত দলের জন্য, সমস্ত প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান। কাউকে একটু কি বলে কারোর প্রতি দুর্বলতা, কারোর প্রতি একটু পৃষ্ঠপোষকতা হবে না। কিন্তু আমরা কি দেখছি, সময় বন্টনের ক্ষেত্রেও শাসক দল যদি চাপ দেয়, তাদের মতো করে অন্যদিকে টাইম অ্যালট করা, বিরোধী দলের লোক সভা করছে, বক্তৃতা করছে, সেখানে গিয়ে এই উচ্চস্বরে মাইক বাজানো, স্পটিং করা। হ্যাঁ, ওই সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা প্রোগ্রাম করি পুলিশ থাকে না এরকম না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ডিউটিতে থাকেন, কিছু কিছু জায়গায় অবশ্য ভালোই ভূমিকা নেন, কিন্তু কিছু ক্ষেত্রে কতগুলো এলাকায়, যেমন সুনামুড়া, বক্সনগর, ওদিকে বিশালগড়, এদিকে সেদিন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ নারায়ণকর, মানিক ভান্ডারে সে জনসভা হবে, মাইক টাইক বেঁধে, চ্যাপ্টার পেতে সব তৈরি। 2 জন পুলিশ অফিসার, 15-20 জন সিআরপিএফ নিয়ে সেখানে ডিউটি করছেন। তাদের সামনে থেকে আমাদের মাইক উঠে নিয়ে গেল, শাসিয়ে কিছু লোককে দিল, ছোট জগন্নাথ দাঁড়িয়ে দিল। কোথায় লেভেল প্লেইং ফিল্ড? কমিশনকে বল, এই দলটা ভারতীয় জনতা পার্টি, গণতন্ত্র বা শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার তাদের রক্তের মধ্যে নেই। কাজে সেই জায়গায় শুধু একটা অ্যাডভাইজারি ইস্যু করা এখানে শেষ করা চলবে। তারপর আরো মারাত্মক অভিযোগ হলো, গতকাল দুর্গা চৌমুহনীর বিপণী বিতান একটা আছে, সেখানে একটা মিটিং করেছে এবং জনৈক মন্ত্রীও ছিলেন। এই প্র্যাকটিস গত অগাস্টে বক্সনগর এবং ধনপুরে নির্বাচনে তারা আকসার করেছে। তখন এই পশ্চিম ত্রিপুরা আসনের যিনি এখন রিটার্নিং অফিসার, তিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম ছিলেন সিপাহীজলা। তখন কোনো ভূমিকা আমরা দেখি। গতকালও প্রায় একই ধরনের, সেখানে সবাইকে ডেকে আনা হলো, মন্ত্রী বক্তব্য রাখবেন, প্রার্থী যাবেন, গরিব মানুষ না আসলে উপায় নেই, খবর মানে তাদেরকে এই মিটিং আসলে খবরটা দেওয়া হয়, মিটিং আছে, যদি না আয় ভবিষ্যতে কি হইব বুঝেন তো, আসতে বাধ্য। এরপরে বলছেন সব মোবাইল ফোন বন্ধ, সবাইকে মোবাইল ফোন দেখিয়ে এটা সুইচ অফ করতে হবে। এরপর প্যাকেট বিলি করছেন প্রকাশ্যে। আমার বক্তব্য হলো যে এরকম কোন সভা যদি হয়, নির্বাচন কমিশনের প্রতিনিধি কি ছোট কি বড়, সব জায়গাতে আমরা দেখি, আমরা যেখানে যাই এরা ক্যামেরা করে। কোথায় নির্বাচন কমিশনের ক্যামেরা? কোথায় তাদের সেই সমস্ত পরিদর্শকরা? ডক্টর বিশাল কুমার, আমি বারবারই বলি, গত বিধানসভা নির্বাচনের সময় তিনি ঊনকোটির ডিএম ছিলেন, তার ভূমিকা এক্সেলেন্ট ভূমিকা তিনি পালন করেছেন এবং পরবর্তী সময় নির্বাচনোত্তর সন্ত্রাসের সময়তেও তার ভূমিকা ছিল অসাধারণ। কিন্তু সেই বিশাল কুমার তার বিশালত্ব দেখাতে পারছেন না। প্রচারের আরো কটা দিন আছে এবং 19 তারিখ সে মুখ্যম দিন, যে নির্বাচন কমিশন দেখো, শাসক দল এরকম ভাবে আরো অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে ওই দশমী ঘাট,
তারপরে রাজনগর না সংখ্যালঘু এলাকা, সেখানকার প্রায় সমস্ত ভোটারদের এপিক কার্ড শাসক দলের লোকেরা তুলে নিয়ে গেছে। নির্বাচন কমিশনকে বলবো তাদের একটা টিম যাক, তাদের একটা টিম যে এরকম ঘটনা, এরকম নানা রকম অভিযোগ উঠে আসছে, ঘটনা কতটুকু সত্য, কারণ ডিএম অফিস থেকে তো রাজনগর বা দক্ষিণ বিভাগ খুব দূরে নয়, এখানে যদি সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর না করতে পারে, গণতন্ত্রের পরীক্ষা, সংবিধানের পরীক্ষা তো এখানেই খতম হয়ে যায়। এটা দেখা দরকার। দেন আজকে শাসক দল বলছেন যে বিরোধীদের কোন এজেন্ডা নেই। সুদীপবাবু এখন এসছেন, আমি আর সময় নষ্ট করতে চাই না। সুনির্দিষ্টভাবে এই ইন্ডিয়া ব্লকের যে সবচেয়ে বড় দল, তার সর্বোচ্চ নেতা বা তার তরফ থেকে 5টা ন্যায় তার উপরে লিখিতভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং দেশের কথিত দশা অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ তাদেরকে দিয়ে প্রায় মাসাধিক কাল পাবলিক হিয়ারিং করে এবার এই ইস্তেহার তৈরি করা হয়েছে। যেমন তেমন ইস্তেহার কিছু লোক তৈরি করে দিলে এরকম নয়, তার কাউন্টার, অর্থাৎ এর থেকে উত্তম শাসক দল কি দেবেন এটা শুনলেন, আজকে ওনারা দিল্লিতে প্রকাশ করেছেন। কিন্তু তার মধ্যে কোন ধরনের সারবত্তা নেই। কিভাবে দেশের এই যে একটা প্রায় ক্ষয়িষ্ণু অর্থনীতি তার মেরামত হবে। আজকে একটা পত্রিকাতে উঠেছে যে ইউনাইটেড নেশন তারা গত পরশুদিন একটা এরকম তথ্য তারা রিলিজ করেছে, সারা পৃথিবীর 100 দেশের মধ্যে সুখী দেশের তালিকা, অর্থাৎ কোন দেশ সুখী করতে শুধু কিছু খায়, কিছু এরকম না। সুখী মানে হলো খাওয়ার ব্যবস্থা আছে, রোজগারের ব্যবস্থা আছে, সামাজিক নিরাপত্তা আছে, স্বাস্থ্যের সুবন্দোবস্ত আছে এবং নির্দ্বিধায় তার মনের ভাষা প্রকাশ করা, ক্ষোভ ব্যক্ত করা এবং তার ইচ্ছা এটাকে প্রকাশ করা। সেদিক থেকে 143টা দেশের মধ্যে ইউনাইটেড নেশন যে রিলিজ করেছে, ভারতের নাম্বার এখন 126। সেই জায়গায় পাকিস্তানের অবস্থা আমাদের থেকে ভালো, 106 নম্বরে, তাদের থেকে 20টা ধাপ আমরা নিচ্ছি। সারা পৃথিবীতে এই 143টা দেশের মধ্যে ফিনল্যান্ড 1 নম্বরে, আর সবচেয়ে পেছনে 143 নম্বর হলো আফগানিস্তান। আর আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব মাত্র এই 17টা ধাপ। তারপর হলো বন্ধুরা, এটা খুব ভালো যে শাসক দলের হয়ে প্রচারের জন্য আগামীকাল, আজকে নাকি রাতে আসবেন শুনুন, দেখলাম একটা কাগজে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং 17 তারিখে প্রাইম মিনিস্টার আসবেন। ভালো উচ্চ রাজনৈতিক তার বিতর্ক হোক, এতে দেশের এবং রাজ্যের মানুষ তার লাভবান হবে। চিন্তা ভাবনার মধ্যে তার যে ইতিবাচক পরিবর্তন, আমি সেই জায়গায় মাননীয় অমিত শাহ আগামীকাল আসছেন, তার কাছে কয়েকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই। কালকে যেন তিনি কুমারঘাট থেকে তার পুনর্গ্রহণ করার চেষ্টা করেন। প্রথমটা হল the agreement signed between the Tripura Matha and the Government of India, having the presence of the state government, its representative. What is the timeline and roadmap
and what exactly the government of India is committing to the Tripura Matha or the people of the state or Tripura Circle out of that. Because there is nothing spelled out. What has been said? That one joint working group or joint committee will be constituted. That committee will exercise the aspirations of the Tripura people. But according to the Tripura Matha, their only aspiration is the Greater Tripura land, but it is not mentioned there. From the end of the Tripura Matha, they are saying so many things. But Amit Shah, he is being the Home Minister. The people of this state like to know. This is not my opinion, my question. The people of the state like to know what exactly the government of India intends to do. আজি তিনি যখন আসছেন এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পর, this is the first time he is coming. We hope that will spell out. Second হলো যে এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, পত্রিকাতে ওনার ছবি টবি দিয়ে অসংখ্য বক্তব্য উঠছে, উনি নাম ধরে অমুককে প্রশ্ন করছেন, অমুককে প্রশ্ন করছেন, আগের রিজিমের ইয়ে নিচ্ছেন। আমি শুধু তাকে তাকে না উত্তর নেই, কারণ এই প্রশ্ন ওনাকে পাবলিকলি দেওয়া হয়েছিল আরো আগে। That also I am asking to the Amit Shah, why Biplab Kumar Dev was toppled down after 4 years of his tenure in the office of the Chief Minister? Why? Because Biplab Dev was holding the post of the Chief Minister. It is a public post, highest post of any state government. So, one, he may be your party member, but why from the public and the constitutional chair you are toppling him or her? People has the right to know. আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানলো না, আগামীকাল আমরা জানতে চাই। যদি ওই কেন্দ্রটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র, ওখানে না বললেও তিনি নিশ্চয়ই প্রেসের সাথে কথা বলবেন, আলোচনাতে এসে বলবেন তো নিশ্চয়ই। তিনি এই কথা বলেছেন, বিপ্লব দেবকে কেন 4 বছরের মাথায় নামিয়ে দেওয়া হয়েছিল। থার্ড, এখানে এই গেল নির্বাচনেও এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার, এই পশ্চিম ত্রিপুরার এখনকার সিটিং যিনি এমপি বা আউটগোয়িং এমপি, তাকে সামনে রেখে বলছেন बीजेपी ही पार्टी, एक ही पार्टी जो औरतों को, मातृजातियों को इतना ऊंचाई में ले जा सकते हैं। तो इतना ऊंचाई में आप ले गया, सेंट्रल में मंत्री बना दिया, अभी क्यों उनको विसर्जन दे रहा है? उनका भी क्या कसूर था, क्या कसूर है? इनको इतना ऊंचाई में आप ले गया मातृशक्ति को और प्रतिमा को, अभी आप विसर्जन दे रहा हो। फोर्थ आवर क्वेश्चन इज दैट, এখন কৃতি দেবী সিং সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। উনি এরকম একটা সম্মানিত বা উচ্চ আসনের জন্য লড়াই করছেন, কিন্তু নিজেকে সৎ প্রমাণ করতে পারছেন না। She is suppressing her all informations. দুঃখিত, তিনি আমাদের রাজ পরিবারের সদস্য। আমরা আশা করেছিলাম অন্তত সেই উচ্চতায়। রাজ পরিবার মানে তো আমাদের মনে অনেক বড় জায়গাতে আছে, বাট শি ইজ সাপ্রেসিং অল ইনফরমেশন। তো এই জায়গায় অমিত শাহের কাছে প্রশ্ন আমাদের,
তারপরে প্রাইম মিনিস্টার আসবেন। এখানেও এখন যিনি সিটিং এমপি রেবতী ত্রিপুরা, ইয়াং চেয়ার, মাস্টার ডিগ্রি ছেলে, এখানে গান্ধী স্কুলের পোস্ট গ্রাজুয়েট টিচার প্রীতি দেবী সিং এর চেয়ে তার বয়স বোধহয় অনেক কম, 45-46 এরকম হবে। তো একটা এমএ পাস ছেলে, অপেক্ষাকৃতভাবে বয়সও তার কম, এবং সে সনদ বিষয় সে অর্থে এখানকার ভাষা জানে, সংস্কৃতি জানে। একেবারে গন্ডাছড়া মতো মহকুমার প্রত্যন্ত গ্রামের ছেলে, অনেক স্ট্রাগল করে সে এই মাস্টার ডিগ্রি করে এই শহরে এই শিক্ষকতা করছেন। তাকে বসিয়ে দিয়ে এরকম একজন প্রার্থী আপনারা করলেন। সো বিজেপির চোখে ওরা বলে যুব সমাজ, ইয়াং জেনারেশনকে তারা প্রমোট করবে, এটাই কি সে প্রমোট করার নমুনা? যদিও তারা কাকে প্রার্থী করবেন এটা তাদের ব্যাপার, আমাদের এখতিয়ার নয়, কিন্তু তারপর as a public we have the right to ask the question. তাদের চোখে তাহলে এই যে যোগ্যতা বাছাই করতে, এটাই কি ক্রাইটেরিয়া? এটা এমএ পাস ছেলে তার চাকরি ছেড়ে এই রাজনীতি এসছে, তাকে বসিয়ে দিয়ে আরেকজন এরকম যিনি তার তথ্য সাবলেস করছে তাকে বসান। এই চারটি প্রশ্নের জবাব আশা করি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আসবেন আগামী 17 তারিখ, এই উত্তরটা দেবেন। তার সাথে হল যে আজকে এই বিগত 6 বছর এই ত্রিপুরা যে তাদের কোন প্রতিশ্রুতি কার্যকরী হল না। পত্রিকাতে উঠছে আগরতলা শহর পলিউটেস্ট সিটি অফ দি কান্ট্রি, দেশের সবচেয়ে মানে কি বলে দূষিত, আর সেই দূষিত শহরের যিনি মেয়র হলেন উপনির্বাচনের প্রার্থী, আর ভোট পেলেন না। ত্রিপুরা মানে ক্রমশ এমন কতগুলো জায়গাতে যে শীর্ষস্থানে যাচ্ছে, পলিউশনে, ড্রাগে, অস্বাভাবিক মৃত্যু, পাচার, শিশু মৃত্যু, শিশু বিক্রি। প্রধানমন্ত্রী সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আসবেন, তাদের কাছ থেকে আমরা এই উত্তর চাই। ত্রিপুরাতে 40 লক্ষ মানুষ, they want to know. I think they will satisfy us by the answers. বক্তব্য থাকলে